নির্বাচনকালীন সরকার নিয়ে অনড় অবস্থানে প্রধান দুদল। সংলাপের কোনো সুযোগ নেই, আবারও বলল আওয়ামী লীগ। উদ্যোগ নিতে হবে প্রধানমন্ত্রীকেই, বলছে বিএনপি। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, বিএনপির প্রার্থী চূড়ান্ত রাতে। বাংলা ভাষাকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা, আত্মপরিচয়, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে জিকির আজকার। এবছর আখিরি মোনাজাত হবে বাংলায়। যোগ দেবেন দেশি বিদেশি লাখো মুসল্লি। এবং পৌষের শেষে সারা দেশে জেঁকে বসেছে শীত। জনজীবনে দুর্ভোগ, কৃষিতেও বিরূপ প্রভাব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয় থেকে ফর্ম বিক্রি শুরু হয়। প্রথম দিনই মেয়র পদের জন্য ফর্ম কিনেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম সহ ৩ জন। অন্যদিকে নির্বাচন কমিশনে আজও বিক্রি হয়েছে মনোনয়ন ফর্ম। তবে ইসির অনুরোধের পরও ব্যাংক বন্ধ থাকার কারণে টাকা জমা দিতে না পারায় মনোনয়নপত্র না কিনে ফিরে গেছেন কয়েকজন মেয়র প্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। সরকারি ছুটির দিনেও কর্মব্যস্ত রিটার্নিং অফিসারের কার্যালয়। সকাল থেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন উত্তর আর দক্ষিণের নতুন ওয়ার্ডের সাধারণ আর সংরক্ষিত কাউন্সিলররা। তবে দুপুর 1টা নাগাদ বিএনপির হয়ে মনোনয়ন ফর্ম নিতে আসা শাকিল ওয়াহেদ ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা দিতে না পেরে ফিরে যান খালি হাতে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, উনি সোনালী ব্যাংকে চিঠি দিয়েছেন। সেই চিঠি অনুযায়ী সোনালী ব্যাংক খোলা রাখার কথা। সেখানে আমার স্ত্রী গিয়েছে অলরেডি টাকা নিয়ে চালান দেওয়ার জন্য। চালান করানো যায়নি। রিটার্নিং অফিসার জানান, ব্যাংক খোলা রাখার জন্য কর্তৃপক্ষকে চিঠি দেয়া হলেও তারা খোলা রাখেনি ব্যাংক। যদিও বিষয়টি ভুল বোঝাবুঝি বলেই দাবি করেছেন তিনি। আমরা চিঠি দিয়েছি 9 তারিখে। আমার মনে হয় যে তারা আমাদের চিঠিটা হয়তো পৌঁছাতে দেরি হতে পারে এই কারণে, কিন্তু আমরা ইলেকশন কমিশন থেকে কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। হয়তো কমিউনিকেশন গ্যাপ এই কারণে হতে পারে। এদিকে উত্তরের উপনির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। সকালে দলের মনোনয়ন পেতে ফর্ম সংগ্রহ করেছেন আদম তিমিজ হক ও রাসেল আশিকি। বিকেলে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তার প্রতিনিধি। অন্যদিকে রাতে বিএনপি স্থায়ী কমিটির সভা শেষে আগামী 26 ফেব্রুয়ারি উত্তরের মেয়র পদের উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাস্তাঘাট আর অবকাঠামোর দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে ঢাকার দক্ষিণে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ড। নাগরিক হিসেবে ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত তারা। বারবার নানা প্রতিশ্রুতির পরেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে তাদের মধ্যে। যদিও সবকিছুর পরে সিটি কর্পোরেশনের নির্বাচন কিছুটা হলেও স্বস্তি এনেছে এসব এলাকায়। রাশেদ লিমনের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। রাজধানীতে থেকেও যোগাযোগের প্রধান মাধ্যম এই নৌপথ, তাও আবার পচা দুর্গন্ধযুক্ত পানি। নদীর উপর থেকে যে 2-1টি বাঁশের সেতু রয়েছে তাও স্থানীয়দের তৈরি। অনেকটা ঝুঁকি নিয়ে এখান থেকে প্রতিদিনের যাতায়াত তাদের। আমরা খিলুয়া থানার মধ্যে এলাকায় পড়ছি, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা রাস্তাঘাট করে দিব, দূষিত পানি এটা আমরা ড্রেসিং করে পরিষ্কার করে দিব, তো আমরা যাতায়াত করতে সুবিধা হইব। এখন তো রাস্তাঘাট অনেক কাজ কাম করে নাই, রাস্তাঘাট হইলে গাড়িতে চলাচল করতো। ঢাকার মধ্যে থেকে বঞ্চিত এরা অনেক সুবিধা থেকে। কাগজে কলমে সিটি কর্পোরেশন হলেও নাগরিক সুবিধা বলতে কেবল বিদ্যুৎ নেই, সুপেয় পানি কিংবা গ্যাস সরবরাহের ব্যবস্থা। এলাকায় সাপ্লাই পানি নেই, গ্যাস আছে বৈধ গ্যাস না। রাস্তাঘাট করে না, খালি মুখ কই যাই। নিজের রাস্তা করছি, নিজে চলতেছি। আমাদের সরকারে কোনো রাস্তার কিছু আজ পর্যন্ত পাইলাম না। তাই দিনে দিনে ক্ষোভ বাড়ছে এসব এলাকার মানুষের। তবে তফসিলের পর কিছুটা আশার আলো দেখছেন কেউ কেউ। মুখে অনেক বড় বড় কথা বলে, এটা করে দেবো, এটা করে দেবো, যেটা পারবো সেটা বলবো, যেটা না পারবো এটা করে দেবো। বিগত 20 বছর ধরে আশ্বাসের বলি শুনে আসছি। এখন তো আমরা আশা দিতে সিটি কর্পোরেশনের নিচে এখন রাস্তাঘাট হবে। সামনে যখন আসতেছে তখন দেখতে পারি আল্লাহ কি করে। গত 30 জুলাই ঢাকার 16টি ইউনিয়নকে 36টি ওয়ার্ডে ভাগ করে গেজেট প্রকাশ করা হয়। শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়ন নিয়ে দক্ষিণের 18টি ওয়ার্ড। বছর বছর উন্নয়নের নানা প্রতিশ্রুতির পরেও প্রাপ্তির খাতা বলতে গেলে শূন্য। তবে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির পর এখন বইছে নির্বাচনী হাওয়া।
তাই আবারও নিজেদের ভাগ্য বদলের স্বপ্ন দেখতে শুরু করেছে এই অঞ্চলের মানুষগুলো। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতে পাচারের সময় খুলনা থেকে 4 শতাধিক কচ্ছপ উদ্ধার, আটক 3। সভ্যতার চাপে মাতৃভাষা হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে মনে রাখতে হবে বাংলা ভাষাকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এই উপমহাদেশে বাংলাদেশই একমাত্র ভাষা ভিত্তিক রাষ্ট্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলা ভাষার ওপর অতীতে বারবার আঘাত এসেছে। সাহিত্য চর্চার মাধ্যমে বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিসরে নেয়ার পাশাপাশি বাংলাভাষী লেখকদের নতুন নতুন চিন্তা ভাবনা বিনিময়ের সুযোগ সৃষ্টিতে এবারও পর্দা উঠল আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন 1424-এর। শনিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের 2 শতাধিক লেখক সাহিত্যিক। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রীর হাতে সম্মেলন স্মারক তুলে দেন এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বাংলা সাহিত্য সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাহিত্য বাংলা ভাষার ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন। বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা এসেছিল পরাধীন বাংলায়। বাংলা ভাষায় কথা বলা যেমন বাধা দেওয়া হয়েছিল, শুধু তাই না, বাংলা যে শব্দ অক্ষর, সেই অক্ষর পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। কাজে বাংলা ভাষাকে ভিত্তি করেই কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। এ সময় লেখক সাহিত্যিক সহ সবাইকে মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই উপমহাদেশে একমাত্র ভাষা ভিত্তিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সভ্যতা অগ্রসরমান, কিন্তু সভ্যতার চাপে মাতৃভাষা হারিয়ে যাক, সেটা কখনো আমরা চাই না। কাজে আজকে এই সাহিত্য সম্মেলন, বিশেষ করে বাংলা ভাষার উপরে সাহিত্য সম্মেলন, আমি মনে করি আমাদের দেশের মানুষকে ভাষা সম্পর্কে আরো সচেতন করবে। এবারে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হবে বাংলায়। সকালে ইজতেমার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের 2য় দিনটি মুসল্লিরা পার করেছেন জিকির, আসকার আর তালিমের মধ্য দিয়ে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 53তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগ তীর। তীব্র শীত উপেক্ষা করে 2য় দিনেও ময়দানে আসেন অনেক মুসল্লি। ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয় আমবয়ান। এরপর খিত্তায় খিত্তায় শুরু হয় জিকির, আসকার ও তালিম। মুসল্লিরা জানান, ইবাদত বন্দেগী ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইজতেমায় জড়ো হয়েছেন তারা। সারা পৃথিবীতে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, যে সুন্নত, পবিত্র কোরআনে কারিমের যে পরামর্শ, সেই অনুমতে সারা দুনিয়ার মানুষ এই ধর্মের মধ্যে অবস্থান করুক। আমরা সমস্ত দুনিয়ার মানুষ যেন আল্লাহ পাকের চিনতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, এই উদ্দেশ্যে ইজতেমা হয়। যারা বিপদগামী আছে, যারা পথভ্রষ্ট মানুষ, আমাদের মতো সবাইকে দাওয়াত দিব, দিনের দাওয়াত দিব, যাতে সবাই আল্লাহর রাস্তায় আসে। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার এই পর্ব। আর মোনাজাতের আগে পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানের আগমন চলবে বলে জানিয়েছেন মুসল্লিরা। আখিরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হবে বলেও জানান তারা। আল্লাহর কাছে আমি এটাই চাবো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার গুনাহ খাতা মাফ করে দেব, আমার মুসলিম উম্মাহ সকলের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাফ করে দেন। দুনিয়ার সব মানুষকে আল্লাহ যেন বৃষ্টি নসিব করে, যারা ঈমান নিয়ে চলতে পারে, ঈমান নিয়ে যাইতে পারে। যেভাবে ভালো থাকে, নিজেরা যেভাবে ভালো থাকি, মানুষের জন্য দোয়া চামো। এবছর ইজতেমায় আখিরি মোনাজাত ও হেদায়েতি বয়ান হবে বাংলায়। ইজতেমা পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ জোবায়ের, আর হেদায়েতি বয়ান করবেন মাওলানা আব্দুল মতিন। আগে তো প্রতি বছর দেখা গেছে দিল্লির যে মুরব্বী আসতো মাওলানা সাদ সাহেব, ওনা এই বছর করবে না, উনি যেহেতু আজকে চলে গেছে, এই জন্য আমাদের বাংলাদেশের যে মুরব্বী হযরত মাওলানা জুবায়ের সাহেব, উনি আগামীকাল মোনাজাত করবে বাংলায়। 4 দিন বিরতির পর আগামী 19শে জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসরের 2য় পর্ব। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী।
এদিকে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতকে ঘিরে আজ মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে। সকালে জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, ইজতেমার প্রথম পর্বের শেষ দিন ও আখিরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আব্দুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কে বন্ধ থাকবে যান চলাচল। একই কারণে আজ মধ্যরাত থেকেই টঙ্গীর পুবাইল পর্যন্ত সড়কের দুই দিকেই যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আব্দুল্লাহপুর হয়ে আশুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে। আব্দুল্লাহপুরে এই যান চলাচলটা আমরা নিয়ন্ত্রণ করব। পাশাপাশি সিলেটগামী অনেকগুলি গাড়ি আসে, সেক্ষেত্রে আমরা নিমতলিতে বাসগুলি থামিয়ে দিব যাতে মানুষ পায়ে হেঁটে এখানে অবস্থান করতে পারে। পাশাপাশি সিলেট এবং টাঙ্গাইল থেকে যে গাড়িগুলি আসবে সেগুলি আমরা বুগরা বাইপাস করব, আর এদিক দিয়ে কামারপাড়াতে গাড়ি থামাবো। আবার যখন আখিরি মোনাজাত শেষ হবে তারা যেন নির্বিঘ্নে যেতে পারে সে কারণেও কিন্তু আমরা শাটল বাস রাখা হয়েছে 15টি। এই শাটল বাস দিয়ে তারা ওই জায়গাগুলি যেতে পারবে এবং তাদের কোনো সমস্যা হবে না। গুলিতেই রাজধানীর নাখালপাড়ায় 3 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার AM সেলিম রেজা। বিকেলে ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া নিহত 3 জনের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে বলেও জানান তিনি। বুলেটের আঘাতে এদের মৃত্যু হয়েছে। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রস্তুতকৃত যে ইনকোয়েস্ট রিপোর্ট, সুরত হল রিপোর্টে যে সমস্ত আঘাতের কথা উল্লেখ করা আছে সেই সমস্ত আঘাতগুলো আমরা পেয়েছি। সামনে পেছনে দুই দিকেই রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায়, এবং একটি বুলেট আবিষ্কৃত হয়েছে। কক্সবাজারের টেকনাফ কিংবা উখিয়া নয়, এবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। এমনকি দালালদের মাধ্যমে নগরের বিভিন্ন স্থান থেকে জন্ম সনদ সংগ্রহ করছে তারা। গত এক সপ্তাহে চট্টগ্রামের বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জাল নথিপত্র সহ 12 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কমলদের রিপোর্ট। গত এক সপ্তাহে নগরীর 5 লাইসেন্সস্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে পাসপোর্ট নিতে গিয়ে আটক হয়েছে 7 জন রোহিঙ্গা। একই সময় মনসুরাবাদস্থ বিভাগীয় কার্যালয় থেকে আরো 5 জনকে আটক করা হয়। আগেও রোহিঙ্গারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাবার চেষ্টা করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধারা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আটককৃত রোহিঙ্গাদের নথিপত্র রেখে দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কিছুদিনের মধ্যে আমরা প্রায় 5 জন রোহিঙ্গাকে আটক করেছি। কোনোভাবে যারা যেন পাসপোর্ট না পায় এ ব্যাপারে সংশ্লিষ্ট ডেস্কের প্রত্যেককে বলা হয়েছে তারা জমা নেওয়ার সময়, কম্পিউটার এন্ট্রি করার সময়, ছবি তোলার সময় 3টে স্টেজে জিজ্ঞাসাবাদ করে। আমরা অতি সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা করছি। এখন অবস্থানগত সুবিধা নিয়ে আগে রোহিঙ্গারা কক্সবাজারের স্থায়ী বাসিন্দা দাবি করে সেখানকার মিথ্যা ঠিকানা ব্যবহার করত, কিন্তু বর্তমানে পুলিশ ভেরিফিকেশন নেওয়ার ক্ষেত্রে কক্সবাজারের উপজেলাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করাই পদ্ধতি পাল্টিয়েছে তারা। এখানে তৎপর কিছু আমার কর্মী রয়েছে যারা আঞ্চলিক ভাষা বোঝেন এবং রোহিঙ্গাদের শনাক্ত করতে সমর্থ হয়। তারা কথা বললেই বুঝতে পারে যে তারা রোহিঙ্গা, এবং এভাবেই আমরা চেষ্টা করছি রোহিঙ্গা শনাক্ত করার জন্য। তবে চট্টগ্রামের ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গারা পাসপোর্ট নেওয়ার সুযোগ যাতে না পায় সেজন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। ভেরিফিকেশনটা কিন্তু আপনার অফিসে বসে কাগজ কলম ডকুমেন্ট করার কোনো সুযোগ নেই। তারা সরেজমিনে তারা যাচাই বাছাই করবে, যার ভিতরে সন্দেহ পাবে তার মা বাবাটাও দেখবে, আবেদনকারী মা বাবাটাও দেখবে, যাতে কোনো ক্রমেই আপনার এই রোহিঙ্গা যাতে পাসপোর্ট না নিতে পারে। বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলা অন্তত 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে। গত 2 দশকে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলে গেছে 2 লাখের বেশি রোহিঙ্গা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরে নিখোঁজের 27 দিন পর সিরাজুল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কাউনিয়া উপজেলায় প্রতিবেশীর বাড়ির মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিখোঁজ সিরাজুলের প্রতিবেশী ফরিদ ও তার স্ত্রীকে আটকের পর গতকাল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পুলিশের কাছে সিরাজুলকে হত্যার কথা স্বীকার করেন তারা। এর ভিত্তিতে আজ দুপুরে হক বাজার এলাকায় ফরিদের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে সিরাজুলের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সিরাজুলকে হত্যা করা হয়েছে। গত 17 ডিসেম্বর নিখোঁজ হয় সিরাজুল। এ ঘটনায় কাউনিয়া থানায় হত্যা মামলা করেছে তার পরিবার। বিনি দোষে মারছে, অপরাধ নাই, কোনো অপরাধী মানুষ নয়, ওই মানুষের হেলে পে করছে। আমার ছেলেকে ডাকে নিয়ে যায়, মোবাইল করি নিয়ে যায়, মারি ফেলাইছে বাবা,
নিয়ে যা মারি ফেলাইছে বাবা, তার ফাঁসি চাই আমরা বাবা। স্বীকার করছে যে আমি আমার স্ত্রী সহ আমার ঘরে তাকে হত্যা করে তাদের রান্নাঘরে ওই যে কারেন্টের পিলার খোঁড়ার মতো গোল করে খুঁড়ে ওর ভিতর দাঁড় করে রাখছি, রাইকে পুঁতে লেপে দিছি। পরে ওর কথা মতো আসি আমরা পাইছি আর কি। রংপুরে সুফিয়া কামাল মেমোরিয়াল হাসপাতালের এক নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। গতরাতে হাসপাতাল থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ডিউটি চলাকালীন নার্সকে একা পেয়ে ধর্ষণ করে হাসপাতালের পরিচালক আজাদ খান রিপন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে। এ বিষয়ে নির্যাতিতা নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করলে অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আল মামুন আজাদ ওরফে রিপন তার কর্মচারী শেফালি বেগমকে যৌন হয়রানি করছে এবং এক পর্যায়ে তার বিরুদ্ধে রেপের অভিযোগ আসে। সেটা আমরা সত্যতা নিরূপণ করে তার অভিযোগের এজাহারের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে। তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে। জামালপুরে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি স্ট্রোক করে মারা গেছেন তিনি। শনিবার ভোরে সরিষাবাড়ি উপজেলার বয়রাবাড়ি এলাকায় এ ঘটনা হয়। পুলিশ জানায়, ওই এলাকায় জুয়া খেলা বন্ধ করতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় 12 জনকে আটক করা হয়। তবে নাজিম উদ্দিন নামের একজন দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নির্যাতনে মারা গেছে আমার ভাই। কোনোদিন তাসও খেলা নাই, জুয়া খেলা নাই। কঠিন বিচার আমি চাই, আমি দাবি করি। আমরা তখন তাকে সরাসরি হাসপাতালে নিয়ে আসছি। আনার পর ডাক্তার বলছে যে এটা রাস্তায় মারা গেছে, তবে স্ট্রোক করে মারা গেছে। এর সত্যতা নয়, কারণ হলো ওর সাথে আরো 12 জন আমাদের কাছে আটক আছে। ওরা বলতে পারে, ওরা তো এখানে আছে, আমার কাছে আছে, জিজ্ঞাসা করে দেখতে পারেন। তাকে আমরা কোনো আঘাত কিছু না, তাকে আমরা চিকিৎসার জন্য নিয়ে আসছি। ওখানে ফেলে রাখলে হয়তো সে ওখানে মারা যেত। আমরা চেষ্টা করছি তাকে বাঁচানোর জন্য। রাজধানীতে গ্যাসের সংকট দিন দিন বাড়ছে। পাশাপাশি বাড়ছে পুরনো গ্যাসের সংযোগ থেকে দুর্ঘটনার শঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত না করেই অপরিকল্পিতভাবে যেখানে সেখানে উঁচু ভবন নির্মাণের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিতাস বলছে, এই অবস্থায় পুরো প্রক্রিয়া ঢেলে সাজানো অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে। সেলিয়া সুলতানা রিপোর্ট। কয়েক বছর আগেও যে এলাকায় ছিল দোতলা থেকে 3 তলা ভবন, সেখানে এখন 8 থেকে 10 তলা। ভবনগুলোতে পরিবারের সংখ্যা বাড়লেও নাগরিক সুযোগ সুবিধা আছে আগের মতোই। এমন চিত্র গোটা রাজধানীর। বিদ্যুৎ বা সুয়ারেজ লাইনের সমস্যা খুব বেশি দৃশ্যমান না হলেও গ্যাসের সমস্যা নিত্যদিনের। শীতের শুরুতে তা হয় আরো প্রকট। গ্যাসের অবস্থা খুব খারাপ। গ্যাস তো হয় যে আইজানা সময়টা রান্দি 6টা বাজে গ্যাস জায়গা। বাইরে থেকে খেতে হয়, সকালবেলা কোনদিন খেয়ে যেতে পারি না। গ্যাসের বড় পাইপ ওই পর্যন্ত যারা আছে ওই তারা সামান্য কিছু পায়, কিন্তু এই যারা আমরা মাথায় এদিকে আছি তারা টোটালি কোনো গ্যাসই তারা ব্যবহার করতে পারে না। প্রায় 12 মাসে এরকম সমস্যা। শীতের দিনে সারা দিনে কোনো গ্যাস পাই না আমরা। আমরা তো ভাড়া বিল সবই, আমাদের তো আর কোনোটা কম নাই। রাজধানীর মগবাজার, মধুবাগ, যাত্রাবাড়ি, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুরের কাটাসুর, আদাবর, পোস্তা, লালবাগ, মিরপুরের বেশ কিছু এলাকায় গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। তিতাস বলছে, এসব এলাকায় দ্রুত উঁচু ভবন নির্মাণের পরিমাণ এবং জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে এক্সপানশনটা প্রচন্ড দ্রুত বেগে হয়েছে, রাইজ হয়েছে অনেক, সেখানে কনজাম্পশনটা অনেক বেশি হয়ে গেছে। লাইন ক্যাপাসিটি আমরা ক্যাটার করতে পারতেছি না। লাইনের দায় বাড়ানো উচিত, কিন্তু ইট ইজ টাইম কনজিউমিং। এছাড়া পুরনো গ্যাসের সংযোগ থেকে এবং ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগের কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে গ্যাস নিয়ে এই সংকট সৃষ্টি হয়েছে। নাগরিক জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো পক্ষ থেকে, কোনো তরফ থেকে কোনো কাজ করা হচ্ছে না। নিরাপদ নগর জীবন, এই সব কারণেই আমরা দিতে পারছি না। আমরা মনে করছি যে বিল্ডিং খাড়া করে ফেলছি, সব কাজ হয়ে গেছে। এই জায়গাটাই তো সবচেয়ে বড় বেশি দুশ্চিন্তার বিষয়। এই জায়গায় তো বড় বেশি আতঙ্কের বিষয় যে যাদের হাতে আমাদের জীবন, তারা এসব করে ব্যবসা করে যাচ্ছে, হয়রাজ আমাদের জীবনকে আরো বেশি নিরাপত্তাহীন করে দিচ্ছে। একই কারণ দেখিয়ে চলমান এই সংকটের কোনো সমাধানের আশ্বাস দিতে পারছে না তিতাস বা সিটি কর্পোরেশন। জনসংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে, এর আলোকে আসলে
এটির সমাধানের একটা পথ বের করতে হবে। যেহেতু চাহিদা বাড়ছে কিন্তু সাপ্লাই তো কম, গ্যাস ওইভাবে আসছে না, পুরনো লাইন সেটারও সমস্যা রয়েছে। তো সেই দিক বিবেচনা করে নতুন বাড়িঘর যাদের হচ্ছে তাদেরও বিকল্প ভাবতে হবে। সেলিয়া সুলতানা। তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ যোগাযোগ। এছাড়া ঘন কুয়াশায় প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এলাকার দোকানপাট বন্ধ করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহীতে কয়েকদিনের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। এরপরও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন নগরবাসী। কুয়াশার কারণে দেখা যায় না, ঠান্ডা, তারপরেও আমাদেরকে ডিউটি করতে হয়, ডিউটিতে আসতে হয়। কুয়াশাতে কিছু দেখতে পাচ্ছি না, আর শীতে এখন খুব অসুবিধা। শীতের বস্ত্রের অভাবে অনেকজন কাজ কামও বের হতে পারছে না, তাদের খাবারের জোগাড় করতে পারছে না। ঘন কুয়াশার কারণে শনিবার সকালে এভাবেই ফেরিগুলো নোঙর করে রাখা হয় বরিশালে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক ও ছিন্নমূল মানুষের। পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে। শনিবার ভোরে এখানে বৃষ্টির মতো গুড়ি গুড়ি কুয়াশা পড়তে দেখা যায়। কাজে যেতে না পেরে দুর্ভোগে পড়েন ছিন্নমূল মানুষ। ময়মনসিংহে শীতের তীব্রতায় ব্যাহত হচ্ছে ছোট বড় যানবাহন চলাচল। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করেন। শীতকে পুঁজি করে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। আমরা তো শ্রমজীবী মানুষ, আমাদের কাজে যেতেই হবে, আর কাজে যাওয়া নিয়ে বাসা থেকে বের হইলে গাড়ি ভাড়া বেশি এবং প্রচুর কষ্ট। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও কোল্ড স্ট্রোক সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায়। গত এক সপ্তাহে সদর হাসপাতালের বহির্বিভাগে প্রায় ১৫০০ রোগী চিকিৎসা নেন। ঠান্ডা কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, আর ডায়রিয়ার প্রকোপটা খুব বেশি। ডায়রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং ভর্তিও হচ্ছে প্রচুর শিশু। এছাড়া নাটোর, কুড়িগ্রাম ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানান হতদরিদ্ররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে আগামী দুদিনের মধ্যে সারা দেশে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই বলেও জানিয়েছে তারা। শহরের তাপমাত্রা আমরা দেখছি ক্রমান্বয়ে বাড়ছে, 0.1, 0.2 এরকম করে বাড়ছে। ঢাকা শহরে বর্তমান তাপমাত্রা রেকর্ড অনুযায়ী শৈত্যপ্রবাহের উপস্থিতি নাই। আগামী 2 দিনের মধ্যে সারা দেশের এই সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের পূর্বাভাসে আজকে বলেছি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশেই শীতের অনুভূতি কিন্তু কিছুটা কমে আসবে। এদিকে স্মরণকালের হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার কারণে জনজীবন জুবুথুবু হয়ে পড়ার পাশাপাশি কৃষি ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়েছে। বড় মৌসুমে ধানের বীজতলা নষ্ট, আলু খেতে মরক, সবজি খেতে পোকার আক্রমণ সহ নানা সমস্যার শঙ্কায় আছেন কৃষক। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের 16টি নদ নদী বিধৌত কুড়িগ্রামে তাপমাত্রার কাঁটা এবার 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। জেলায় স্বাধীনতার পর যা সর্বনিম্ন তাপমাত্রা। সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে থাকছে চারদিক। এরপর সূর্য ঝিলিক দিলেও তাতে উত্তাপ পাওয়া যাচ্ছে না। টানা 10 দিন ধরে এই অবস্থা চলছে। এর ফলে জনজীবনের পাশাপাশি কৃষিক্ষেত্র স্থবির হয়ে পড়েছে। ধানের বীজতলার চারা হলুদ বর্ণ ধারণ করেছে, পাতা মরে যাচ্ছে। সেচ সহ নানা ব্যবস্থা গ্রহণ করেও চারাগুলো রক্ষা করা যাচ্ছে না। বাধ্য হয়ে চারা তুলে রোপণ করছেন অনেকে। আলু খেতে নাবি ধসা রোগ রোধে ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করছেন চাষিরা। সবজি ক্ষেত রক্ষায় দিচ্ছেন সেচ। তারপরও প্রতিকার পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। ঠান্ডার কারণে বীজতলা লাল হয়ে গেছে, সেচ দিচ্ছি, সেচে কাজ হচ্ছে না। ঠান্ডার কারণে আলু খেতে হিম ধরছে, সেই কারণে আমরা ওষুধ দিতেছি। ছত্রাকনাশক ওষুধ মারা লাগতেছে, খরচ অনেক, 3 ডবল বাড়ি যাওয়া লাগছে। এই পরিস্থিতিতে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। ইতিমধ্যে আমরা আলু খেতে নাবিদেশা রোগের জন্য আগাম ছত্রাকনাশক স্প্রে করার জন্য কৃষককে আমরা পরামর্শ প্রদান করেছি। বীজতলায় ছাই প্রয়োগ করার জন্য, শিশির ধরে ফেলে দেওয়ার জন্য এবং ইউরিয়া সার প্রয়োগ করার জন্য কৃষককে আমরা পরামর্শ প্রদান অব্যাহত রেখেছি। জেলায় এবার 1,12,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য 6,500 হেক্টরের বেশি জমিতে বীজতলা তৈরি এবং 7,500 হেক্টর জমিতে আলু আবাদ করছেন কৃষকরা। সময় সংবাদ, কুড়িগ্রাম।
ভারতে পাচারের সময় খুলনা থেকে 4 শতাধিক কচ্ছপ উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে 3 জনকে। বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, সকালে শহরের 0 পয়েন্টে র্যাব 6 এর সহযোগিতায় একটি পিকআপের গতিরোধ করা হয়। তল্লাশি করে পিকআপের ভেতরে 8টি ড্রাম থেকে 494টি কচ্ছপ উদ্ধার করা হয়। আটক করা হয় চালক সহ 3 জনকে। আটককৃতরা জানায়, কচ্ছপগুলো বরিশালের বিভিন্ন বিল থেকে ধরে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। উদ্ধার করা কচ্ছপ গাজীপুর ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ। 8টা ড্রাম পাওয়া যায়। এই ড্রামের ভিতরে বস্তাবন্দি অবস্থা ছিল, তো সবগুলা বস্তায় ইয়ে করা ছিল, বদ্ধ ছিল, আটকানো ছিল। সেটাকে আমরা যখন খোলার চেষ্টা করি ভিতরে কি আছে, তখন ওরা বলে যে এখানে আমরা 3 জনকে অ্যারেস্ট করে ওদেরই স্বীকারোক্তি মতে ওরা বলছিল যে 300 350 হবে। পরে আমরা খুলে চেক আপ করার পর দেখা গেল যে এখানে 494 পিস। মাসব্যাপী মেলার দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার ছুটির দিন অন্যান্য দিনের তুলনায় মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় যেমন বেশি দেখা গেছে, তেমনি বেড়েছে বিক্রিও। সকালে লোক সমাগম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বয়সী মানুষের আনাগোনা দেখা যায় মেলা প্রাঙ্গণে। এক জায়গায় সব ধরনের পণ্য পাওয়ায় এক স্টল থেকে আরেক প্যাভিলিয়নে ঘুরে ব্যস্ত সময় পার করেছেন দর্শনার্থীরা। মেলায় দেশি বিদেশি গৃহসজ্জার পণ্যের স্টলগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ল্যাম্প, কার্পেট, শোপিস সহ নানা রকম বাহারি পণ্য কিনেছেন ক্রেতারা। পাশাপাশি প্রসাধনী সামগ্রীও কিনেছেন অনেকে। বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের পণ্যে রেখেছেন বিশেষ মূল্য ছাড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনকালীন সরকার নিয়ে অনড় অবস্থানে প্রধান দুদল। সংলাপের কোনো সুযোগ নেই, আবারও বলল আওয়ামী লীগ। উদ্যোগ নিতে হবে প্রধানমন্ত্রীকেই, বলছে বিএনপি। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, বিএনপির প্রার্থী চূড়ান্ত রাতে। বাংলা ভাষাকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা, আত্মপরিচয়, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন। বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনে চলছে জিকির আজকার। এবছর আখেরি মোনাজাত হবে বাংলায়। যোগ দেবেন দেশি বিদেশি লাখো মুসল্লি। এবং পৌষের শেষে সারা দেশে জেঁকে বসেছে শীত। জনজীবনে দুর্ভোগ, কৃষিতেও বিরূপ প্রভাব। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।